অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আটক আরও ৩২ জন, নির্মূল না হওয়া পর্যন্ত অভিযানের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। কুষ্টিয়ায় ভর্তুকির কৃষি যন্ত্রপাতি বিতরণে মহা দুর্নীতির অভিযোগ, ভুয়া তালিকায় কোটি কোটি টাকা আত্মসাৎ, মাঠে নেমেছে দুদক। ময়মনসিংহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম, খেলার মাঠের অভাবে শারীরিক বিকাশ হচ্ছে না শিশুদের। চাঁদপুরে এজলাস সংকটে পালাক্রমে কাজ করছেন বিচারকরা, কার্যক্রম ব্যাহত হয়ে বাড়ছে মামলা জট, বিচার প্রার্থীদের ভোগান্তি। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে নতুন করে ৩২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে রোববার দুপুর পর্যন্ত সারা দেশে ১৩০৮ জনকে আটক করা হয়। এদিকে ডেভিল নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সহকর্মীদের তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে যৌথ বাহিনী। শনিবার রাতে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও শিববাড়ি মোড় এলাকায় ২টি চেকপোস্ট বসিয়ে চলে অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম। এই সময় প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। রাতভর অভিযান চালিয়ে গাজীপুরের ৫ থানায় ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সকাল ৯:৩০টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন। বগুড়া শহরের সরকারি মুজিবুর মহিলা কলেজ এলাকায় সাতমাথা মাটিডালি সড়কে রাত ১১টা থেকে ১:৩০টা পর্যন্ত চলে তল্লাশি অভিযান। সকালে রাজধানীর খামারবাড়ির এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারা দেশে ১৩ জেলায় ৮২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় সারা দেশে শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। এদিকে দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে ডেভিল হান্ট অপারেশনের আওতায় এনে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একথা বলেন তিনি। এগুলো সব ধরা পড়ে, আপনারা তথ্য দিয়ে সহায়তা করেন, আমরা জনগণকে বলেছি সহায়তা করেন, যত ইনফরমেশন আসবে তত হেল্প হচ্ছে আমাদের। অপারেশন ইজ নেম ডেভিল হান্ট, কারণ এই কাজটা ফোকাসড হচ্ছে। যারা আনস্টেবল করার চেষ্টা করছে তাদেরকে আইডেন্টিফাই করে আইনানুগ উপায়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতাকে গুলি করা, বোমা বিস্ফোরণ ও স্থাপনা ধ্বংসের অভিযোগে বাগেরহাট ১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট ২ আসনের সাবেক এমপি শেখ তন্ময় সহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শনিবার রফিকুল ইসলাম মিঠু বাদী হয়ে ফকিরহাট থানায় মামলাটি করেন। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। বর্তমান রিজার্ভে মেটানো যাবে ৩.৫ মাসের আমদানি ব্যয়। গেল ৬ মাসে রপ্তানি বেড়েছে ১০% আর মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯%। এমনটাই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমান্ড সেন্টার চালুর কথাও জানান তিনি। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন। শনিবার দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্টদের বৈঠক হয়। সেখানে গেল ৬ মাসের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সচিব। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রফেসর ইউনূস চিফ অ্যাডভাইজার বলেছেন উনি স্যাটিসফাইড। প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বেশিরভাগ সূচক ইতিবাচক জানিয়ে তিনি বলেন, জুলাই নাগাদ মূল্যস্ফীতি ৭.৫% মধ্যে নেমে আসবে। ইনফ্লেশন আপনি জানেন একটা সময় 12%-এর মতো উঠে গিয়েছিল। ইনফ্লেশন আবার পয়েন্ট টু পয়েন্ট হিসাবে এটা 9%, মানে সিঙ্গেল ডিজিটে এসছে। জিডিপি সাইজ বলা হচ্ছে এখন বাংলাদেশের টাকায়, বাংলাদেশি টাকায় হচ্ছে ৫০,০২৭ বিলিয়ন টাকা, যেটা $450 বিলিয়ন। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে সব বাহিনী সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার চালুর কথাও জানান প্রেস সচিব। প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সি কে কি কাজ করছে সেটা যাতে খুব ভালো কোঅর্ডিনেট করা যায়। তো আপনারা জেনে খুশি হবেন যে আজকে ৬টায় এই কমান্ড সেন্টারটা এটা রোল আউট হচ্ছে। এটা
তার কাজ শুরু করছে। এ সময় গেল 6 মাসে অর্থনৈতিক উন্নয়নে নেওয়া নানা পদক্ষেপও তুলে ধরেন তিনি। বর্তমানে 13 লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে জানিয়ে প্রেস সচিব বলেন, যে পরিমাণ খাদ্য আমদানি হচ্ছে তাতে দাম আরো কমবে। যে পরিমাণ খাদ্যশস্য আমদানি হচ্ছে আমরা আশাবাদী খাদ্যশস্যের মূল্য আরো কমবে, এবং ইন্টারন্যাশনালি আমরা যেটা দেখছি যে হুইটের এবং রাইসের দাম কমছে, এবং ফলে আমরা আশা করছি যে বাংলাদেশেও এটার রিফ্লেকশন হবে। আর 6 মাসে প্রবাসী আয়ে 23% মতো প্রবৃদ্ধি হয়েছে বলে জানান উপপ্রেস সচিব আজাদ মজুমদার। জানান, বিদেশে কর্মী প্রেরণ বাড়াতে নতুন নতুন দেশে ভিসা ও রিক্রুটমেন্ট চালু করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যে কয়েকটা দেশে এখনো ভিসা বন্ধ আছে বা রিক্রুটমেন্ট বন্ধ আছে, এগুলো যাতে দ্রুত চালু করা যায় এবং এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় কৃষকদের জন্য সরকারের ভর্তুকির কৃষি যন্ত্রপাতি বিতরণে উঠেছে মহা দুর্নীতির অভিযোগ। ভুয়া তালিকা তৈরির মাধ্যমে যন্ত্রপাতি উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে কোটি কোটি টাকা। তালিকায় নাম থাকা প্রকৃত কৃষকেরাও পায়নি এ যন্ত্রাংশ। সরকারের ভর্তুকির বিপুল পরিমাণ অর্থ ব্যয় হলেও এ প্রকল্পে কৃষি কর্মকর্তাদের লুটপাটে সুবিধা বঞ্চিত প্রান্তিক কৃষকেরা, যার প্রমাণও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। অনিয়মের সত্যতা খুঁজতে মাঠে নেমেছে দুদক। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2021 থেকে 2023 সাল পর্যন্ত 3 বছর মেয়াদে কুষ্টিয়ার 6টি উপজেলায় সমন্বিত কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার, সিডার ও পাওয়ার থ্রেসার সহ 10 ধরনের কৃষি যন্ত্রপাতি ক্রয়ে প্রায় 26.5 কোটি টাকা ভর্তুকি বরাদ্দ দেয় সরকার। তবে এ প্রকল্প বাস্তবায়নে উঠেছে মেগা দুর্নীতির অভিযোগ। কৃষি কর্মকর্তাদের যোগসাজস্যে ভুয়া তালিকা তৈরির মাধ্যমে তুলে নেওয়া হয়েছে কৃষকদের জন্য বরাদ্দের যন্ত্রাংশ। লুটপাট করা হয়েছে সরকারের কোটি কোটি টাকা। তালিকায় নাম থাকলেও অধিকাংশ কৃষকই পায়নি সরকারের দেওয়া ভর্তুকির কোনো যন্ত্রাংশ, যার সত্যতাও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। টিলারের জন্য আবেদন করেছিলাম, অফিস পর্যন্ত যা ঘুরে আসি, ঘুরে আসার পরে এ পর্যন্ত তো ঘুরানোর পরে আসে। আমরা 25 সালে এসে জানতে পারলাম যে আমাদের নামে বরাদ্দ ছিল, বাট আমরা কোনো কিছু পাইনি। আমরা চাই যে এটা সুষ্ঠু তদন্ত দিয়ে এই কৃষি যন্ত্রপাতি আমরা যাতে আগামীতে পাই। প্রকল্প বাস্তবায়নকালে দায়িত্বরত কর্মকর্তারা বদলি হয়ে যাওয়ায় বর্তমান কর্মস্থলে থাকা কৃষি কর্মকর্তারা বলছেন, বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে আমি দেখব বা তারা যদি তদন্ত করেন তাহলে তারা আমাকে নির্দেশনা দিলে আমি সেগুলো কম্বাইন হারভেস্টার দেখা যাচ্ছে তারা কিনে নিল, কিন্তু কিনে নেওয়ার পরে যন্ত্রটা কিন্তু হচ্ছে সবসময় সে কিন্তু ব্যবসা করে, মানে সারা বাংলাদেশে কিন্তু যন্ত্রটা হচ্ছে কেটে বেড়ায়। এদিকে কৃষি যান্ত্রিকরণ এ প্রকল্পের অনিয়মের বিষয়ে খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুদক। অনিয়মের সত্যতা পেয়েছেন তারাও। এটা রেকর্ডপত্র সংগ্রহ করলাম, যাচাই বাছাই করছে। আমরা প্রাথমিকভাবে সেখানে অনিয়ম দেখেছি, যেমন আমরা কয়েকজনকে ফোন করে দেখেছি, যাদেরকে যন্ত্রপাতি সরবরাহ দেখানো হয়েছে তারা পাননি। কৃষিতে সরকারের বরাদ্দের বিপুল অর্থ হরিলুটের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা চাই জেলার সুবিধাবঞ্চিত প্রান্তিক কৃষকেরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে প্রাথমিকের 2 কোটি পাঠ্য বই ছাপানোর কাজ দিয়ে আওয়ামী সরকার রাষ্ট্রের কী পরিমাণ আর্থিক ক্ষতি করছে তা খতিয়ে দেখছে দুদক। পাশাপাশি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের আগামী 14 ফেব্রুয়ারির নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও জালিয়াতি প্রতিরোধে অভিযান চালায় সংস্থাটি। এদিকে বাংলাদেশ ব্যাংকে অভিযানে আলোচিত 25 কর্মকর্তার লকার পায়নি দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্যের প্রতিবেদনে বিস্তারিত। 2017 শিক্ষাবর্ষে প্রাথমিকের বই ছাপার জন্য দক্ষিণ কোরিয়ান কোম্পানি টিপিএস টেন্ডারের অংশ নিয়ে সর্বনিম্ন করদাতা হয়। অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের ইশারায় প্রায় 50 কোটি টাকার এই কাজ তাদের না দিয়ে তা দেয়া হয় ভারতীয় কোম্পানিকে। রোববার সকালে এমন অভিযোগের প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভিতে অভিযান পরিচালনা করে দুদকের একটি দল। এই সময় তারা নথিপত্র যাচাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। দুদক জানায় এই কাজ ভারতীয় কোম্পানিকে দিয়ে রাষ্ট্রের কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণী যে বই ছাপানো হতো এনসিটিভি থেকে, এই বইগুলো বাংলাদেশের প্রকাশনীকে না দিয়ে ভারতের বিভিন্ন প্রকাশনীকে দেওয়া হয়েছিল। এগুলো যে দেয়া হলো, এতে বাংলাদেশ সরকারের আর্থিক কোনো ক্ষতি হলো কিনা, বাংলাদেশের পাবলিশার যারা ছিল তারা কম প্রাইসে দিতে পারতো বা ইন্ডিয়ার থেকে বেশি দরে, বা দরপত্র যে টেন্ডার যে কমিটি হয়
এদের কোনো কারসাজির মাধ্যমে সেগুলো করা হয়েছে কিনা সেটা যাচাই আমরা এসেছি আজকে। একই দিন সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন BCICর প্রধান কার্যালয়ে 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নিয়োগ পরীক্ষার দুর্নীতি প্রতিরোধে বৈঠক ও তথ্য সংগ্রহ করে দুদকের আরেকটি দল। যে নিয়োগ পরীক্ষাটা কিভাবে হচ্ছে, কেমন হচ্ছে এবং এখানে অনিয়মের কোনো সুযোগ আছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য এবং সার্বিকভাবে এবং আলটিমেটলি আমাদের গোল হচ্ছে যাতে নিয়োগ পরীক্ষাটা যত 14 তারিখে হবে সেখানে যাতে স্বচ্ছতাটা আমরা বজায় রাখতে পারি। দুদক যেন আমাদের পরীক্ষার হলে আসে, মানে সর্বাত্মক আমাদের যখন আমরা ইন্টারভিউ নেই সেই সময়ও যদি দুদক আমাদের এখানে ওয়াচ করে আমাদের কোনো আপত্তি নেই। এদিকে রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকে 25 কর্মকর্তার লকার তল্লাশি করতে আসে দুদক। তবে ভল্ট রেজিস্টার অনুসন্ধানে জানা যায় কারো নামে কোনো লকার নেই। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বিদেশে পাচারের টাকা ফেরত আনতে উদ্যোগ নেবে দুদক, জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। এদিকে 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও কানাডায় অর্থ পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 4টি পৃথক মামলা হয়েছে। ফজলে আদিত্যকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। রোববার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দুর্নীতির সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এ সময় টিউলিপ সহ অন্য কারোর মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়ে থাকলে সেই টাকা দেশে ফিরিয়ে আনতে দুদক উদ্যোগ নেবে বলে জানান মহাপরিচালক। এরই মাঝে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য আমাদের টিম কাজ করছেন এবং আমাদের কাছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকে সহ বিভিন্ন দেশের ল এনফোর্সিং এজেন্সি তারা আমাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছে। ইতিপূর্বে তাদের সাথে আমাদের একাধিক মিটিং হয়েছে। তিনি আরও জানান, বিদেশি দুটি ব্যাংকের মাধ্যমে 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও কানাডায় অর্থ পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 4টি আলাদা মামলা করেছে দুদক। কানাডায় অর্থ পাচার সহ মোট 124 কোটি 93 লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং অসাধু উপায়ে উপার্জিত অর্থ কানাডায় পাচারের দায়ে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণাদি মিলেছে তাদেরকে দ্রুতই আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করছে পুলিশ। রোববার রাত আনুমানিক 12টায় গাজীপুরের শ্রীপুর উপজেলা টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি এলাকার মরহুম খায়রুল ইসলাম মিলনের মালিকানাধীন 6তলা ভবনে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। চয়ন ইসলাম সিরাজগঞ্জ 6 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ 11:30টার দিকে ওই বাড়িটি ঘেরাও করে এবং পরবর্তীতে ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইলে তারুণ্য উৎসব উপলক্ষে শুরু হয়েছে বইমেলা, লোক ও কারুশিল্প মেলা এবং পিঠা উৎসব। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, কতদিন চলবে এই মেলা, কি কি আয়োজন রয়েছে? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই টাঙ্গাইলে এই তারুণ্য উৎসব 10 দিন ব্যাপী শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এই মেলা চলবে 10 দিন। তবে এই কিছুক্ষণ পরে এই মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক শরীফা হক। এর আগে এই যে স্টলগুলো সাজানো হয়েছে, তবে এবারের এই উৎসবটি একটু ভিন্ন জায়গাতে করা হয়েছে। এটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনচত্বর যেটি রয়েছে সেইখানে, এবং এইখানে হওয়াতে এখন পর্যন্ত মানুষের এখানে সমাগম হয়নি। পাশাপাশি অনেক স্টল ফাঁকা রয়েছে এবং অনেক উদ্যোক্তা যারা রয়েছেন তারা এখনো আসেনি। কিছু কিছু স্টল ভরাট হয়েছে। তবে আয়োজকরা বলছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো স্টলগুলো ভরা হবে, উদ্যোক্তারা চলে আসবে। এবং আমরা এইখানে একজন উদ্যোক্তা রয়েছে, আমরা কথা বলবো যে এইখানে আপনাদের কি 10 দিনে কি প্রত্যাশা এবং কেমন হয়েছে এই মেলা?
তারুণ্যের মেলা হচ্ছে আজকে থেকে শুরু হচ্ছে, এখনো উদ্বোধন হয়নি, উদ্বোধন হবে কিছুক্ষণের মধ্যে। আমরা টাঙ্গাইলের বিভিন্ন তরুণ উদ্যোক্তারা এখানে হচ্ছে স্টলে অংশগ্রহণ করেছি এবং আমার মনে হয়েছে যে এই জায়গাটা আসলে শহরের একটু বাইরে, তো শহরের প্রাণকেন্দ্রে হলে এই মেলাটা হয়তো আরো বেশি জমজমাট হতো, মানুষের কাছে আরো বেশি গ্রহণযোগ্যতা পেত। তারপর আমরা আশাবাদী, যেহেতু আমরা কষ্ট করে এসেছি, আমরা যেন বেচা বিক্রি করতে পারি, সেই বিষয়টা আমাদের মাথায় আছে। তো কোনো দাবি আছে কিনা? আমাদের দাবি হচ্ছে আমাদের এই মেলাটা যেন হচ্ছে টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে করা হয় এরপরে করলে, এবং আমরা যারা শুধু উদ্যোক্তা আছি, এখানে অনেকেই আছে উদ্যোক্তার বাইরেও দু একজন আছে, তো শুধুমাত্র উদ্যোক্তাদের নিয়েই যদি এই মেলাটা হয় তাহলে সবচেয়ে ভালো হবে। আর উদ্যোক্তাদের জন্য একদম পর্যাপ্ত সুযোগ সুবিধা, একটা পার্মানেন্ট সুযোগ সুবিধা যদি করে দেয় মেলা প্রাঙ্গণে, যেমন আমাদের এখানে কারেন্টের সকেট দেওয়ার কথা ছিল, আমরা এখনো পাইনি, হয়তো আমরা বলার পরে হয়তো সেটা পেয়ে যাব। তারপরে ছোট ছোট যে ব্যাপারগুলো থাকে, যেমন আমরা রঙিন পাখি এখানে আনতে পারিনি, কারণ হচ্ছে এখানে প্রচন্ড শব্দ হবে, তো আমার পাখিগুলো হয়তো এখানে স্টে করতে পারবে না। তো এই সুযোগ সুবিধা রাখতে হবে, আমরা যারা বিভিন্ন পশু টশু পালন করি তাদের একটা সুযোগ সুবিধা এখানে রাখা দরকার। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন যে একজন উদ্যোক্তা জানিয়েছেন যে এই মেলা শুরু হলেও তাদের যে ব্যবস্থাপনা এবং তাদের যে চাহিদা, সেই চাহিদা পূরণ তারা হয়নি, এবং পাশাপাশি তারা বলছেন যে একটি জনসমাগম এই টাঙ্গাইল পৌর শহরে শহীদ স্মৃতি উদ্যানে যদি এই মেলাটি করা হতো তাহলে এই মেলাটি একটি জাঁকজমকপূর্ণ এবং জনসাধারণ সেখানে অংশগ্রহণ করতে পারত বলে এইখানে যারা উদ্যোক্তা রয়েছেন তারা বলছেন। টাঙ্গাইলের এই তারুণ্য উৎসব থেকে সর্বশেষ। অভিজিৎ, অনেক ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলে তারুণ্য উৎসব উপলক্ষে মেলা নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। বরিশালে অনুষ্ঠিত হচ্ছে বাড়ি সূর্যমুখী ৩-এর আধুনিক উৎপাদন প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, কৃষকদের উপস্থিতি কেমন দেখছেন? দেখুন, বাড়ি সূর্যমুখী ৩, এই যে সূর্যমুখী এই ফুলটি, এই ফুলের মাধ্যমেই কিন্তু যে ভোজ্য তেল তার চাহিদা দেশে অনেকটাই পূরণ করা সম্ভব বলে দাবি করছে বৈজ্ঞানিক কর্মকর্তারা, এবং এই কারণেই এই সূর্যমুখী চাষ যাতে এগিয়ে যায় এই কারণে কিন্তু তারা প্রশিক্ষণের আয়োজন করছে এবং কৃষকদেরকে প্রতিনিয়তই আসলে প্রশিক্ষণ দিচ্ছে। আমরা একটু কথা বলতে চাই এ বিষয়ে বৈজ্ঞানিক কর্মকর্তার সাথে, আসলে কি কারণে এই সূর্যমুখী ৩ এইটা কৃষকরা আসলে চাষাবাদ করবে? ধন্যবাদ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত বাড়ি সূর্যমুখী ৩, যেটা হলো দক্ষিণাঞ্চলের উপযোগী, লবণ সহিষ্ণু, এবং এই জাতটি যেহেতু এটা হাইব্রিড না, এই জাত থেকে আমরা পরবর্তীতে বীজ রাখতে পারবো। হাইব্রিড হলে সে জায়গা থেকে প্রতি বছর বীজ রাখা যাচ্ছে না, এইটা একটা আমাদের একটা দিক। আর একটা হলো যে বাংলাদেশ থেকে উদ্ভাবিত এই যে জাতটি, এইটি যেহেতু দক্ষিণাঞ্চলের লবণ সহিষ্ণু যে এলাকা, সেই এলাকার জন্য এই জাতটি খুবই উপযোগী, যার রোগ এবং কত এখানে এখন দেশে কত তেলের উৎপাদন, আর এটি চাষ বাড়লে আসলে কতখানি আসলে তেলের উৎপাদন বাড়বে? আমাদের বাংলাদেশে প্রায় 12%, আসলে আমরা 12 থেকে 14% আমরা এটার মিট আপ করতে পারতেছি তেলের। কিন্তু আমরা চাচ্ছি যে এই গবেষণার মাধ্যমে এই বাংলাদেশের যেসব জায়গায় আমরা এই তেল জাতীয় ফসল, বিশেষ করে সূর্যমুখী উৎপাদন করতে পারলে আমরা দেখা যাবে যে তেলের যে ঘাটতি আছে, আমাদের সরকারের ইচ্ছা যে এইটাকে আমরা প্রায় 40%-এ নিতে পারবো, এবং সেক্ষেত্রে আমাদের গবেষণা এবং সম্প্রসারণের মাধ্যমে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করে এই বাড়ি সূর্যমুখী ৩ উৎপাদন করে দেশে তেলের উৎপাদন বাড়াবো, সাথে সাথে আমাদের যে ঘাটতি আছে সেই ঘাটতি পূরণে এই বাড়ি সূর্যমুখী ৩ একটি বিরাট ভূমিকা রাখবে। আমরা একটু কথা বলতে চাই এ বিষয়ে আরেকজন কর্মকর্তার সাথে, একটু জানতেই চাচ্ছি যে আসলে কৃষকদের মাঝে বাড়ি সূর্যমুখী যে চাষ, এটা উদ্বুদ্ধ করতে আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। আসলে গবেষণা এবং সম্প্রসারণ অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত। গবেষণা থেকে যে প্রযুক্তি আসে সেটা সম্প্রসারণ করাই আমাদের মূল লক্ষ্য। এদেশে মানুষের তেলের চাহিদা যাতে করে এদেশের প্রযুক্তিতে মেটানো যায় সে ব্যাপারে আমরা তৎপর। এক্ষেত্রে বাড়ি সূর্যমুখী ২ এবং বাড়ি সূর্যমুখী ৩, এই ৩টার মাধ্যমে আমরা 1300 হেক্টর জমিতে এই অঞ্চলে চাষাবাদ করেছি। ভবিষ্যতে হাইসান 33 একটা হাইব্রিড জাত আছে, এটা আস্তে আস্তে, কারণ ওইটার বীজ রাখা যায় না, কৃষকের উপর একটা বাড়তি বোঝা, যার কারণে আমরা চাই যে এদেশের প্রযুক্তি যে বাড়ি সূর্যমুখী ২ এবং ৩-এর মাধ্যমেই যাতে আমি আমার অঞ্চল ভরে দিতে পারি এবং কৃষকের চাহিদা মেটাতে পারি। এখানে উল্লেখ্য যে আমার 24 লাখ
মেট্রিক টন এই দেশে তেলের চাহিদা, কিন্তু 3 লাখ মেট্রিক টন উৎপাদিত হয়, বাকিটা আমদানি করতে হয়, যাতে করে বৈদেশিক মুদ্রা অপচয় হয়। সেক্ষেত্রে আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি যাতে করে আগামী 5 বছরে কোনো তেল এই অঞ্চলে বাইরে থেকে আমদানি করতে না হয়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে আগামী 5 বছরের মধ্যে আসলে যে ভোজ্য তেলের যে উৎপাদন, দেশে যে 12% যে উৎপাদন হয় সেটিকে আসলে 40%-এ নিয়ে যেতে কিন্তু এই বাড়ি সূর্যমুখী 3-এর ভূমিকা কিন্তু অতুলনীয় বলে কিন্তু তারা জানিয়েছে, এবং এই কৃষকদের মাঝে যাতে তারা এই বাড়ি সূর্যমুখী 3টি ছড়িয়ে দিতে চাচ্ছে এবং চাষাবাদের মাধ্যমে দেশের ভোজ্য তেলের যে চাহিদা তার বড় একটি অংশ পূরণ করতে চাচ্ছে বলে কিন্তু জানিয়েছে এখানকার যারা বৈজ্ঞানিক কর্মকর্তা আছে তারা। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। অনেক ধন্যবাদ আপনাকে। বাড়ি সূর্যমুখী 3-এর আধুনিক উৎপাদন প্রযুক্তি নিয়ে বিস্তারিত জানছিলাম। ময়মনসিংহের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণীকক্ষ সংকটের কারণে ব্যাহত হচ্ছে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম। পাশাপাশি অনেক বিদ্যালয়ে খেলার মাঠ না থাকায় শারীরিক ও মানসিক বিকাশ হচ্ছে না শিশুদের। এই সংকট দূরীকরণে কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। ময়মনসিংহের গাঙ্গিনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাত্র 4টি শ্রেণীকক্ষ দিয়েই চলে 300-র বেশি শিক্ষার্থীর পাঠদান। আকারে ছোট এসব শ্রেণীকক্ষ দিয়ে 2 শিফটে ক্লাস নেয়ার পরও হয় না স্থান সংকুলান। গাদাগাদির কারণে ব্যাহত হচ্ছে কোমলমতি শিশুদের পড়াশোনা, নেই খেলার মাঠও। একই অবস্থা নগরীর গোহাইলকান্দি ও নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। সবাই উপস্থিত থাকলে বসতে অসুবিধা হয়, আমরা লিখতে পারি না, এক বেঞ্চে 4 জন করে বসতে হয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো শ্রেণীকক্ষের স্বল্পতা। দেখা যাচ্ছে যে শ্রেণীকক্ষ স্বল্পতার জন্য আমরা শাখা করতে পারতেছি না। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানিয়েছেন শ্রেণীকক্ষ সংকট ও জরাজীর্ণ ভবনের তালিকা করে পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি এবং ওনারা আশ্বস্ত করেছেন পিডিবি 5 শুরু হলে আমাদের এই ভবনগুলো এবং এই অতিরিক্ত শ্রেণীকক্ষ করে দিবেন। পড়াশোনার মানোন্নয়নকেই সরকার অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানান শিশুর সামগ্রিক বিকাশে ব্যবস্থা নেবে সরকার। আমাদের প্রায়োরিটি ছিল যে আমাদের অবকাঠামোগুলো খুব খারাপ, সেটাকে উন্নতি করা, কিন্তু আমাদের প্রায়োরিটি হচ্ছে বাচ্চারা যেন লেখাপড়ায় ভালো করতে পারে সেটা। ময়মনসিংহ সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের 185টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 138টিতেই রয়েছে শ্রেণীকক্ষ সংকট। শিগগিরই সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়ার দাবি অভিভাবকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁদপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও এজলাস সংকটে ব্যাহত হচ্ছে বিচারিক কাজ। দেশের বিভিন্ন জেলায় স্বতন্ত্র জুডিশিয়াল ভবন তৈরি হলেও চাঁদপুরে আজও হয়নি। একটি 4তলা ভবনের পাশাপাশি একটি টিনশেড ভবন এবং ডিসি ভবনের কয়েকটি কক্ষে চালাতে হয় বিচার কাজ। এজলাস কম হওয়ায় পালাক্রমে কাজ করেন 2 থেকে 3 জন বিচারক। এতে বাড়ছে মামলা জট। ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থী সহ সংশ্লিষ্টরা। শরীফ আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। দীর্ঘ সময় পার হলেও চাঁদপুরে এখনও কাটেনি আদালত ভবন ও এজলাস সংকট। 26 জন বিচারকের বিপরীতে এজলাস আছে মাত্র 16টি। একজন এজলাস থেকে নামলে বসতে হয় অন্য বিচারককে। একটি 4তলা ভবনের পাশাপাশি একটি টিনশেড ভবন এবং ডিসি ভবনের কয়েকটি কক্ষেও চালাতে হয় বিচারিক কার্যক্রম। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন না থাকায় ভোগান্তিতে পড়েছেন বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীরা। আজ 1.5 বছর, 1.5 বছর ধরে এরকম আইতাম যাইতাম আছি। আমাদের অনেক কষ্ট হয়, বসার কোনো জায়গা পাইতেছি না। এজলাস সংকট থাকার কারণে এখানে বিচারক এবং বিচার প্রার্থী জনগণ এবং আইনজীবীদের ভোগান্তির শিকার হচ্ছে। এই আইনি সমস্যা সমাধান করে দ্রুত জুডিশিয়াল ভবন নির্মাণ করার জন্য কর্তৃপক্ষের কাছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমি আশাবাদ ব্যক্ত করব। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দ্রুত ভবন নির্মাণের আশা আইন কর্মকর্তাদের, আর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। এখন আমরা প্রত্যাশা রাখি, আশাবাদী যে এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই যে সমস্যা ছিল সেটা সমাধান হবে। টেকনিক্যাল ডিজায়ার অনুযায়ী আমরা হয়তো প্রকল্পটা পুনরায় প্রেরণ করবো মন্ত্রণালয়ে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা
এই প্রকল্পটা হয়তো আলোর মুখ দেবে। জেলায় বিচারাধীন মামলা রয়েছে 43,000। এজলাস সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে সরকার, এমনটাই আশা বিচার প্রার্থী সহ সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দিস টিভি।